শুরুতেই আপনাদেরকে তিনটা খবরের শিরোনাম একটু দেখাতে চাই। প্রথম যে শিরোনামটা পড়ব সেটা দ্য ডেইলি স্টার, ঢাকার একটা পত্রিকা। এটা গত মাসে মানে জানুয়ারি মাসের 7 তারিখের একটা নিউজ। সেই নিউজটা মোটামুটি আলোচিত হয়েছিল। সেই নিউজটার শিরোনাম ছিল বাংলাদেশি ল এনফোর্সার্স অ্যান্ড পলিটিশিয়ানস দুবাই প্রপার্টি পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান। মানে এই নিউজটাতে মূল বক্তব্য যেটা হলো যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বড়লোক কার কি পরিমাণ সম্পদ দুবাইয়ে আছে, বেশি প্রপার্টি আছে, তার একটা বিবরণ দিয়েছিল এই রিপোর্টে। বিশাল রিপোর্ট, বিশাল, মানে এটা পড়তে পড়তে অনেকক্ষণ লাগবে আপনার। জাইমা ইসলাম রিপোর্টে লিখেছিলেন। জাইমা ইসলাম খুব খেটে খুঁটিয়ে রিপোর্ট করেন। এর আগে উনি এস আলমের সম্পদ বিদেশে কীভাবে পাচার করেছে এটা নিয়েও তার রিপোর্ট ছিল। আমার খুবই পছন্দের রিপোর্টার উনি, চমৎকার খেটে খুঁটি লেখেন। তো এই রিপোর্টটা আমি আপনার ডিটেল বলবো একটু পরে। দ্বিতীয় যে রিপোর্টটার কথা বলতে চাচ্ছি সেটা ঠিক তার পরের দিন, মানে 8ই জানুয়ারির একটা রিপোর্ট। সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠ পত্রিকায়। সেটা শিরোনামটা কি? ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে। ঠিক পরের দিন তৃতীয় যে রিপোর্টটা আমি দেখাবো সেই রিপোর্টটা বাংলাদেশের কোনো পত্রিকার না, ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে যুক্তরাষ্ট্রের একটা মিডিয়া, খুব বড় এবং প্রভাবশালী মিডিয়া। সেই মিডিয়ার একটা নিউজ। তার হেডলাইনটা হলো এ হাউস অফ গ্লাস, দ্য হিপোক্রেসি অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট। মানে কাচের যে ঘর আর কি, সে ঘর, কাচের ঘরটা এই অর্থে দেখতে সুন্দর কিন্তু একটা ঢিল লাগলে কিন্তু ভেঙে যায়। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের যে হিপোক্রেসি সেটা ওনারা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন। এই তিনটা রিপোর্টের মধ্যে মিল অমিল কোথায়, কেন আমি তিনটা রিপোর্টকে উল্লেখ করতে চাইলাম সেটা একটু আপনাদেরকে আমি বলতে চাই। প্রথমে আসি ডেইলি স্টারের রিপোর্টটা নিয়ে। ডেইলি স্টারের যে রিপোর্টটা আছে সেখানে কয়েকজন ব্যবসায়ীর নাম দেওয়া হয়েছে, তাদের কার কেমন কি পরিমাণ প্রপার্টি সেখানে আছে এবং সেই প্রপার্টির দাম কত, এবং তারা একটা ম্যাপের মতো আপনাদের একটা ম্যাপও দেখাচ্ছেন যে টপ 10 প্রপার্টি হোল্ডার্স ইন দুবাই কারা কারা, সেগুলো মানে বাংলাদেশিদের মধ্যে। সেখানে তারা সিরিয়ালি দিয়েছে 1 2 3 4 টাকার অঙ্কে। কিন্তু দেখেন আপনি সবচেয়ে উঁচুতে যেটা আছে সেটা হলো সায়েম সোভান আনভির। ওনার প্রপার্টির মূল্য হলো 12.4 crore টাকা, মানে 12,40,00,000 টাকা দাম প্রপার্টি। সেটা কোথায়? সেটা হলো এই যে বুর্জ খলিফা টাওয়ার আছে যে, সেই টাওয়ারে, ওটার মধ্যে ওনার 2 বেডরুমের একটা ফ্ল্যাট আছে সেই বুর্জ খলিফার মধ্যে কিন্তু এরকম। আর 1 নম্বরে যার নামটা আছে সেটা হলো মোহাম্মদ ওবায়দুল করিম। এই ভদ্রলোক, ওনার যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার দাম হলো 42 কোটি টাকা। ভাবুন, ওবায়দুল করিম বিখ্যাত লোক, উনি আওয়ামী লীগ আমলেও ব্যবসা করেছেন, এর আগে বিএনপি আমলেও ব্যবসা করেছেন, উনি ব্যবসা করেই যাচ্ছেন। অদ্ভুত ক্যারেক্টার একটা। এই যে আপনারা হানি ফ্লাইওভারটা দেখেন, এই ফ্লাইওভারটা উনি করেছিলেন বেলহাসা গ্রুপটা, দুবাইয়ের একটা কোম্পানি, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, তারপরে চাতুরি করে বেলহাসা গ্রুপকে কিন্তু আউট করে দিয়েছেন, এবং আউট করে দিয়ে সেটার নামও চেঞ্জ করে, হানিফ ফ্লাইওভারের নাম চেঞ্জ করে দিয়েছেন এখন ওটার। উনি যেহেতু আওয়ামী লীগ আমাদের হানিফ ছিল, নাম চেঞ্জ করে আবার এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করছেন। ওনার অনেক অনেক অপকর্ম আছে। উনি মতিঝিলে বিশাল এক বহুতল ভবনের মানে তৈরি করার দায়িত্ব নিয়েছেন, সেখানে অনেকের কাছে টাকা নিয়েছেন, টাকা নিয়ে তাদেরকে ফ্লোর দেননি, এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। এর মধ্যে বেলহাসা গ্রুপ তাদের বিরুদ্ধে মামলাও করেছে, সেই মামলাও চলছে। সেই মামলায় আবার বিএনপির আইনজীবীরা আবার এই ওবায়দুল করিমের পক্ষে নামছে। এগুলো এদের টাকা থাকলে ভাই কোনো কিছু লাগে না এদেশে। এরকম আরো অনেকের নাম আছে। সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান নামে একজন লোকের নাম আছে, ওনার প্রপার্টি আছে বুর্জ খলিফার পাশেই। তারপর তার ভাই একরামুজ্জামানের নাম আছে, ওনারও আছে ওখানে ওই পাশে, বুর্জ খলিফার পাশে, বুর্জ খলিফা না পাশে। এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নাম আপনি এখানে পাবেন। এর রিপোর্টে যদি কখনো পড়ে নিতে পারেন। এদের অনেকে মিডিয়ার মালিক আছেন, সবই আছে, সব কিছু ঠিক আছে। এই আলোচনাগুলো আমি করলাম কেন? দেখুন এখানে এতগুলি নাম আছে, কিন্তু আমি যে আরেকটা রিপোর্টের কথা বললাম যেখানে কালের কণ্ঠে ঠিক তার পরের দিনে এসেছে, সেটাই হলো যে ট্রান্সকমের সিমিন রহমান এবং তার ছেলে
তাদের দুজনের জারাইফ আয়াত হুসাইনের নামে প্রায় 19 কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেছেন এই পত্রিকাটা। ওটা কোথায়? ওটাও দুবাইতে। ইন্টারেস্টিং হলো ডেইলি স্টারের রিপোর্টে কিন্তু সিমিন রহমান ও তার ছেলের নাম নাই। তাদের তো প্রপার্টি আছে, ওই নামগুলি নাই, কিন্তু 19 কোটি টাকা, 19 কোটি মূল্যের। সেটা তো আপনার ওই ইয়ের চেয়ে কি বলে আপনার ওই সায়েম সুপার আনভির চেয়ে কম না। সায়েম সুপার আনভি এটা মনে হলো 12,40,00,000 টাকা, এটা 19 কোটি টাকা। তো এই নামটা ডেইলি স্টারের রিপোর্টে নাই কেন? এই কারণে নাই, এই যে ডেইলি স্টারের মালিক হলেন এই সিমিন রহমান। তার মানে পত্রিকাতে মালিকানা আছে। আবার কালের কণ্ঠে যে পত্রিকা, সেখানে কিন্তু তার মালিকেরটা নাই, সায়েম সুপার আনভিটা নাই। কেন নাই? কারণ ওটা মালিক তুমি, মালিক সম্পর্কে কিছু বলবে না, অন্যদের সম্পর্কে বলবে। আর যেহেতু ওটা সায়েম সুপারের নাম আছে, অর্থাৎ তাদেরকে ধরার জন্য একটা পদ্ধতি পেয়েছে। ওবায়দুল করিমের পত্রিকা আছে, দেখা যাবে ওখানে যদি কোনো নিউজ হয় তাহলে ওবায়দুল করিম সাহেবকে বাদ দিয়ে বাকিদের নাম লিখবে। কারা করছে এগুলো? সাংবাদিকরাই করছে। যাকে আমি খুব ভালো ভালো রিপোর্টার বললাম তারাই করছেন। আমাদের দেশে যারা নাকি সাংবাদিকতা জগতের পথিকৃৎ, মাহফুজা নাম, বিরাট পথিকৃৎ, বিশাল সাংবাদিক, কিন্তু আমাদের আদর্শ করে মনে করতে ইচ্ছা করে মাঝে মাঝে। ওনার পত্রিকা হচ্ছে নিজের মালিককে বাদ দিয়ে। তো আপনি যখন রিপোর্ট করবেন তখন সবার কাছে লিখুন, বাদ দিলেন কেন? এই প্রশ্নগুলোর জবাব আপনি কারোর কাছ থেকে পাবেন না, কারণ এরা এত বড় যে তারা জবাব দিতে অভ্যস্ত নয়, পাবেন না জবাব আপনারা। তো এরা আমাদের দেশের সমাজের মাথা। আচ্ছা ঠিক আছে, রাখেন, আমি একটু অন্যদিকে যাই। ওই যে একটা কথা বললাম না, যে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকা, সেই রিপোর্টটা বেরিয়েছে 31শে জানুয়ারি 2025। সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। এটা লিখেছেন টিম লার্কিন নামে এক ভদ্রলোক, আমেরিকান ভদ্রলোক, উনি লিখেছেন। উনি এটার মধ্যে কি বলেছেন? উনি বলেছেন কেন উনি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের হিপোক্রেসির কথা বললেন। উনি এই কারণে বললেন যে উনি একজন লোকের নাম বলেছেন যার নাকি দুবাইয়ে বিশাল তার প্রপার্টি আছে এবং ওনার বিশাল বিলাসবহুল জীবনযাপন করেন। ওনার সোশ্যাল মিডিয়ায় গেলে পরে দেখা যায় উনি ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়েন না, দামি দামি সাংলা, এবং বিশাল তার মানে একটা মানে অন্যরকম জীবনযাপন একজন নারীর কথা বলেছেন। তার নাম কি? মেহরিন সারাহ মনসুর। এই মেহরিন সারাহ মনসুরের কি কি আছে না আছে ডিটেল কাহিনী এটার মধ্যে আপনি পাবেন যদি রিপোর্টটা পড়েন। এই রিপোর্টটা মোটামুটি কিন্তু বড় রিপোর্ট, এটা আপনি পড়লে বুঝতে পারবেন আপনারা যদি পড়েন। আমি রিপোর্টটা একটু দিয়ে দিচ্ছি, আমি এত ডিটেলে যাবো না। কিন্তু উনি কেন বিখ্যাত, কেন মেহরিন সারাহ মনসুরকে নিয়ে আলোচনা করছি? এই জন্য করছি, আমি নিজেও এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যার পারফরমেন্সকে সবচেয়ে ভালো মনে করতাম, বিদেশের টাকা পাচার করার ক্ষেত্রে যার ভূমিকাকে সবচেয়ে ভালো মনে করতাম, সে কে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাকে মনে করতাম সে সবচেয়ে সৎ লোক, সবচেয়ে ভালো মানুষ দেশকে অর্থ পাচারের ক্ষেত্রে। এই মেহরিন সারাহ মনসুর হলেন এই আহসান এইচ মনসুরের কন্যা। এবং এই রিপোর্টার এই টিম লার্কিন এই প্রশ্নটাই করেছেন যে তার কন্যা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হতে পারলেন, তার কন্যা কিভাবে এরকম বিলাসবহুল মানে মানে স্টারের মতো, মানে হলিউডের স্টারের মতো জীবনযাপন করছেন দুবাই, তার অর্থের উৎসটা কি? আরো ডিটেল অনেক কিছু আছে, কিন্তু প্রশ্নটা উঠেছে। এগুলো নিয়ে হয়তো বলবেন সত্য না, প্রমাণিত না, অনেক অনেক কথা বলতে পারেন। কিন্তু যখন এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে, যখন আমাদের দেশে দুটো নিউজ হয়েছিল ডেইলি স্টারে এবং কালের কণ্ঠে, ওগুলো নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি, যাদের নাম উঠেছে কেউ প্রতিবাদ করেনি। তারপরে ঘটনা সত্য, এটা উঠেছে মাত্র গতকালকে একদিন আগে। দেখা যাক আহসান এইচ মনসুর কি বলেন। কিন্তু যাও জানা পাবলিক কিন্তু তা জেনে গেছে। এই জানায় আমাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে? আমাদের এই সরকার হাসিনা আমলের সরকারের অর্থ পাচার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। এখন এই জেহাদ ঘোষণাকারীদের যিনি সিপাহ সালার, তারই যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা কার উপর ভরসা করব? ভরসা করে যে ডালটা ধরি সেই ডালটাই দেখি ভেতরে ঘুণ ধরা ভেঙে যাচ্ছে। প্রিয় দর্শক, এই কি অবস্থার মধ্যে আমরা পড়লাম? আপনারা ভাবুন, এগুলো পড়ুন, আলোচনা করুন, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করি কোনো জবাব পাই কিনা।